প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অয়ন চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2022-23 শিক্ষাবর্ষে প্রথম স্থান অর্জন করেছিলাম। এবং তোমরা যারা 24-25 শিক্ষাবর্ষে আসন্ন ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাচ্ছ, তোমাদের জন্য আমার কিছু পরামর্শ নিয়ে আজকের এই ভিডিও। তোমরা সকলেই অবগত আছো কবে তোমাদের পরীক্ষা, আর বিগত 3-4 মাস ধরে তোমরা যে পরিশ্রম করেছো তার সর্বশেষ পদক্ষেপ হচ্ছে এই ভর্তি পরীক্ষা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আসনের কতখানি মূল্য তা নিঃসন্দেহে তোমরা এতদিনের পদযাত্রায় তোমরা জেনে গেছো যে কতটা পরিশ্রম করতে হয় একটা আসন সংরক্ষণের জন্য। তো তোমরা নিশ্চয়ই কোনো ধরনের খামতি তোমরা দাওনি। তোমাদের শিক্ষকরা তোমাদের যেভাবে পথ প্রদর্শন করেছে, তোমরা নিঃসন্দেহে সেই পথের দিকে অগ্রসর হয়েছো। আমি যখন তোমাদের মতো ইউসিসিতে ছিলাম, হয়তো শিক্ষকরা যা বলেছেন সব হয়তো অক্ষরে অক্ষরে পালন করতে পারি নাই, কিন্তু চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটুকু দিয়ে। হয়তো আমারও খামতি ছিল, কিন্তু সেই খামতিটুকু পূরণ করে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলাম, আমি কি পদক্ষেপ অনুসরণ করেছি শেষ 10 দিনে, শেষ 2 সপ্তাহে, তা নিয়ে আজকের আমাদের এই কথোপকথনের অংশ। তো প্রথম কথা হচ্ছে, তোমরা যে জায়গা থেকে পরীক্ষা দিবা নিঃসন্দেহে সেখানে একদিন আগে অবস্থানের চেষ্টা করবা। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোয় অনুষ্ঠিত হয়ে থাকে। তোমাদের যে জেলায় পরীক্ষা বা যে জায়গায় পরীক্ষা, তোমরা চেষ্টা করবে যেন তোমরা একদিন আগে সেই এলাকায় গিয়ে থাকতে পারো। এবং ভর্তি পরীক্ষার আগের দিন রাতে নতুন করে কিছু পড়ার চেষ্টা করা খুবই ঝুঁকিপূর্ণ বিষয়, কারণ ওই সময়টায় হচ্ছে এমনি আমরা যে মানসিক চাপের মধ্যে থাকি, তখন নতুন কিছু অ্যাবজর্ব করার ক্ষমতা আর থাকে না। আমি কিন্তু 3 দিন আগে থেকেই হচ্ছে নতুন কিছু পড়া বন্ধ করে দিয়েছিলাম। এমনকি সাধারণ জ্ঞানও আমি আর ভর্তি পরীক্ষার 3 দিন আগের কোনো তথ্য আমি আর মনে রাখার চেষ্টা করি নাই। এবং ভর্তি পরীক্ষার আগের 48 ঘন্টায় নতুন কোনো তথ্য আমি হচ্ছে আর পড়িনি। বরং পুরনো যে পড়াগুলো আছে, যে পড়াগুলো আমার কাছে মনে হয়েছে যে এখন যদি আমি অনেক আগে পড়েছি, এই পড়াগুলো যদি আমি এখন আবার নতুন করে পড়তে যাই, তাহলে আমি যে জিনিসগুলো আমি মোটামুটি পারি, একটু দেখলে আমার হয়ে যাবে, সেগুলো আমার আর দেখা হবে না। অর্থাৎ তুলনামূলক কঠিন জিনিসও আমি হচ্ছে 48 থেকে 72 ঘন্টা আগে দেখা বন্ধ করে দিয়েছি। সুতরাং তুমি একটা জিনিস মাথায় রাখবা, তুমি এই 3-4 মাসে যা পড়েছো, যতটুকু পড়েছো, সেটুকু মাথায় নিয়ে যদি তুমি ভর্তি পরীক্ষার জায়গাটুকু পর্যন্ত যেতে পারো, নিঃসন্দেহে তুমি একটা সিট অবশ্যই সংরক্ষণ করতে পারবে। অর্থাৎ এই 48 ঘন্টা আগে, এই 72 ঘন্টা আগে নতুন কোনো কিছু পড়ে নিজের মস্তিষ্ককে কষ্ট দেওয়া অথবা ঘুম বন্ধ করে দিয়ে পড়া, এটা আসলে আমাদের জন্য লাভজনক কোনো বিষয় নয়। আমরা যেন পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে নিজেদের শরীরের যত্ন নেওয়া শুরু করি। অন্তত 6 ঘন্টা ঘুম, 3 বেলা ভালো পুষ্টিকর খাবার, বাইরের খাবার পরিহার। বাইরের খাবার বলতে যারা হচ্ছে বিভিন্ন মেসে থাকো, বিভিন্ন হচ্ছে হোস্টেলে থাকো, তাদের বাইরের খাবার বলতে আমি বুঝাচ্ছি যে যেমন বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড আছে, বা বিভিন্ন ধরনের ফুচকা, বা যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে যে খাবারগুলো তৈরি হয়, সেই খাবারগুলো যেন আমরা একটু পরিহার করার চেষ্টা করি। এবং যাদের পক্ষে বাড়ির খাবার খাওয়ার সম্ভব, তারা যেন সেটাই আমরা গ্রহণ করি, এবং সহজ পাচ্য খাবার যেন আমরা একদিনে খাই। এবং তোমরা এতদিন ধরে ইউসিসির যে শিক্ষকদের সংস্পর্শে থেকেছো, আমাদের বয়সের থেকে এখানে অনেক শিক্ষক আছে যাদের শিক্ষকতার বয়স বেশি। তাদের যে পরামর্শগুলো তোমরা পেয়েছো এতদিনে, সেগুলো নিঃসন্দেহে এখন মানবে। মানে এটা আমি মানে বই পড়ার থেকে আমি মনে করেছি যে একজন শিক্ষকের উপদেশ 10টা বইয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাদের হাত ধরে প্রতি বছর প্রচুর শিক্ষার্থী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়। সুতরাং তারা যে আমাদেরকে শেষ সময়ে যে কথাগুলো বলেন, তার মূল্য কিন্তু সব থেকে বেশি। এবং তোমরা আরও একটা বিষয় জানো যে ইউসিসি থেকে যে হাইলাইটসগুলো বের হয়েছে, সেগুলোও কিন্তু এই দেশবরেণ্য শিক্ষকদের প্রণয়ন করা। সুতরাং তোমরা এই মুহূর্তে গিয়ে যদি মনে করো যে আচ্ছা আমি তো এই ভর্তি পরীক্ষার মৌসুমে আমি অনেকগুলো করে বই কিনেছি, এখন আমি কোন বইটা রেখে কোন বইটা দিয়ে শেষ সময় দেখব, আমার পরামর্শ হচ্ছে তাদের জন্য তোমরা ইউসিসির হাইলাইটসটুকু দেখো। এবং
যদি তারপরে সময় পাও তাহলে তোমাদের যে এই 1 থেকে 12 বা 13 অবধি যে ক্লাসগুলো হয়েছে তার যে লেকচার শিট সেইগুলো দেখো। তারপরেও যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি এই যে বিগত যে 3-4 মাসে তোমাদের যে খাতাগুলো আছে, এই ইউসিসিতে এসে যে শিক্ষকদের কথাগুলো যে খাতায় লিখেছো সেগুলো চোখ বুলাও। উল্টো যদি তোমার কাছে মনে হয় যে আচ্ছা আমি অনেকখানি ভুলে গেছি, এটা পড়তে গেলে আমি আবার অনেকটা সময় লেগে যাবে, তাহলে তুমি সেটা চোখ বুলিয়ে মানে সামনের দিকে এগিয়ে যেতে পারো। কিন্তু তোমার অবশ্য পাঠ্য যে বিষয়টা সেটা হচ্ছে এখন হাইলাইটস, কারণ একটা ছোট্ট বইয়ের মধ্যে তোমার কিন্তু 3-4 মাসের জার্নির সারসংক্ষেপটা ওখানে আছে। আর তোমরা নিঃসন্দেহে জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এবং লিখিত দু অংশের পরীক্ষা দিতে হয়। লিখিত অংশের ক্ষেত্রে তোমরা এতদিন ক্লাসে নিঃসন্দেহে জেনে গেছো যে তোমাদের কোনো ধরনের লুজের শিট দেওয়া হবে না, তোমার যে জায়গাটুকু বরাদ্দ থাকবে সেই জায়গাটুকুর মধ্যে তোমাকে লিখতে হবে। তোমরা ইউসিসির পরীক্ষায় দেখেছো যে তোমাদেরকে একটা খাতা দেওয়া হয়েছে, সেখানে একটা বক্সের মধ্যে দেওয়া হয়েছে জায়গা যেখানে তোমাদের উত্তর করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনুরূপ খাতাই দেয়া হবে যেখানে তোমার নির্দিষ্ট জায়গার মধ্যে নির্দিষ্ট প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ 1 নম্বর প্রশ্ন তুমি 2 নম্বর জায়গায় লিখে আবার 2 নম্বর জায়গার জন্য বরাদ্দকৃত জায়গায় 1 নম্বর লিখবা, উপরে কেটে দিবা, এটা কিন্তু করা যাবে না। প্রশ্ন পাওয়ার পর খুব সুন্দরভাবে এমসিকিউ 1 নাম্বার যখন দাগাবা তুমি পুরোপুরি নিশ্চিত হয়ে দাগাবা যে আমি 1 নম্বর বৃত্ততেই দাগাচ্ছি কিনা। যেটা অনেক সময় হয়, যেহেতু আমরা সব প্রশ্নের 7টা এমসিকিউই পারবো এটা তো সম্ভবকর কোনো বিষয় না, কারণ হচ্ছে এর কোনো সিলেবাস নাই ভর্তি পরীক্ষার। সুতরাং তোমার না পারা, কখনো তুমি দেখো নাই সেই প্রশ্ন আসতে পারে, তুমি কখনো তোমার পক্ষে পারা সম্ভব না সেরকম প্রশ্ন আসতে পারে, তুমি নিঃসন্দেহে সেই প্রশ্ন এড়িয়ে যাবে। কিন্তু ধরো তুমি 1 নম্বর প্রশ্ন দাগিয়ে 2 নম্বর প্রশ্ন না দাগিয়ে 3 নম্বর প্রশ্ন যখন দাগানোর সিদ্ধান্ত নিচ্ছ, তুমি অবশ্যই শিওর হয়ে নেবা যে তুমি 3 নম্বর প্রশ্নের জন্য যে উত্তরটা দাগাচ্ছ সেটা কোনো ক্রমে যেন 2 নম্বরে তুমি দাগিয়ে না ফেলো। এতে যে বিষয়টা হয় যে অনেকগুলো প্রশ্ন যদি এরকমভাবে চলে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য -25 করে কিন্তু তোমার 0.25 করে মাইনাস মার্কিং কিন্তু হবে। সুতরাং প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে লিখিত পরীক্ষার ক্ষেত্রে যেমন শিওর হয়ে নেবা যে আমি 1 নম্বর প্রশ্নের উত্তর 1 নম্বর প্রশ্নেই লিখছি কিনা, তেমনি এমসিকিউর ক্ষেত্রেও যতগুলো এমসিকিউ তুমি দাগাবা প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ঠিক জায়গায় যেন দাগাচ্ছ এটা যেন তুমি নিশ্চিত হয়ে দাগাও। আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে ধরো তোমাদের যেমন বি ইউনিটে বাংলায় হচ্ছে একটা সৃজনশীলের মতো প্রশ্ন আসে, সেটা তোমাকে কিন্তু তুমি আগে দেখবা যে আমার কয়টা প্রশ্ন লিখতে হবে, 4টা প্রশ্ন না 5টা প্রশ্ন, আমার কতখানি জায়গা দেয়, 1 পৃষ্ঠা না 1.5 পৃষ্ঠা। ধরো একটা সৃজনশীলের যদি 5টা প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রথম প্রশ্নটা তুমি লিখলা আধা পৃষ্ঠা জুড়ে, আর বাকি যে আধা পৃষ্ঠা আছে সেখানে তুমি বাকি 4টা প্রশ্ন লিখলা। এটার জন্য কিন্তু তুমি যে প্রশ্নটা খুব বড় করে লিখেছো সেখানে কিন্তু তোমার জন্য যে নির্ধারিত মার্ক আছে তার থেকে কিন্তু 1 মার্কও তোমাকে বেশি দিবে না। সুতরাং প্রশ্নের চাহিদা মতো সামঞ্জস্যপূর্ণ জায়গায় তুমি তোমার জায়গা অনুযায়ী লিখবা, এবং কতটুকু জায়গা তুমি পাচ্ছ সেটাও নির্ণয় করে তোমাকে দেখতে হবে। ধরো তোমার সারমর্মের জন্য আধা পৃষ্ঠা জায়গা দিল, তুমি সারমর্মের ক্ষেত্রে কখনোই 3 বাক্যের বেশি কিন্তু লিখতে পারবা না। সুতরাং তোমার আধা পৃষ্ঠা থাকুক আর 1 পৃষ্ঠা গোটা থাকুক, সারমর্মের জন্য কিন্তু তুমি 3 লাইনই লিখবা বা 3টে বাক্যই লিখবা। কিন্তু ধরো তোমার এরপরে একটা অনুচ্ছেদ আসলো, সেখানের জন্য তোমার 1 পৃষ্ঠা বরাদ্দ, আর তুমি দেখতেছো যে আমার জন্য সারমর্মও 1 পৃষ্ঠা বরাদ্দ, তাহলে আমি কি সারমর্ম 3 বাক্য লিখে একটু অনুচ্ছেদটা বড় করে লিখবো বলে সারমর্মের নিচ থেকেই কি আমি অনুচ্ছেদ শুরু করতে পারি? মোটেই না। আমাকে যেখানে লিখে দেয়া আছে 1 নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে, 2 নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে, ঠিক সেভাবেই তোমাকে লিখতে হবে। প্যারাগ্রাফের ক্ষেত্রেও সেম কথা। এবং তোমরা এখন যে কাজটা করতে পারো, তোমাদের ইংরেজি প্যারাগ্রাফ, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমরা ইংরেজিকে একটু বেশিই ভয় পাই, তো এখন হচ্ছে তুমি লিখিত পরীক্ষার ক্ষেত্রে কেবল ইংরেজি যে তোমার যে প্যাসেজগুলো আছে তোমার মূল পাঠ্য বইয়ে, সেগুলো তুমি দেখে যেতে পারো। সেখানে খুব সুন্দর সুন্দর ভোকাবুলারি আছে, তোমরা এতদিনে নিশ্চয়ই জেনেছো, অনেক সুন্দর বাক্য গঠন প্রক্রিয়া আছে, এগুলোই দেখতে পারো। এখন আর তোমার এবং কখনো নতুন করে প্যারাগ্রাফ মুখস্থ করতে যেও না, কারণ তুমিও জানো না আমিও জানি না কী ধরনের প্রশ্ন আসতে পারে। সুতরাং গদবাঁধা মুখস্থের আর এখন আর দরকার নাই। এবং শিক্ষকদের যে কথা, যারা তোমাদের এতদিন ধরে পড়িয়েছেন, তাদের যে শেষ সময়ের যে পরামর্শগুলো আছে সেগুলোকে পুঁজি করে তোমাদের আগামীর পদযাত্রা সফল হোক এবং তোমাদের সবার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা হোক। সবার জন্য শুভকামনা।